হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জিলেট 2023-এর ভাই বোনদের জন্য। তো এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওতে ডিসকাস করা প্রত্যেকটা টপিক কিন্তু সত্যিই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা এতটুকু কেউ স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখো। দেখার পরে যদি তোমাদের কোনো ধরনের কোনো ওপিনিয়ন থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো প্রথমেই হচ্ছে তোমাদের ওই আপগ্রেডেশন, দেখবে একটা ইয়েস অ্যান্ড নো ফর্ম হয়, ঠিক আছে? তো আপগ্রেডেশন ইয়েস আর নো ফর্মটা কি, কোথায় সেই ফর্ম পাবে এবং কখন সেই ফর্মটা তোমাদের কাজে লাগবে সেটা আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ইনফরমেশন। তার সঙ্গে হচ্ছে মপ আপ রাউন্ড কি, মপ আপ সম্পর্কে, মপ আপ রাউন্ড বা মপ আপ কাউন্সিলিং সম্পর্কে তোমাদের অনেকেরই ক্ল্যারিটি নেই। তো মপ আপ রাউন্ডটা কি, কারা বসতে পারবে, কারা বসতে পারবে না, প্রত্যেকটা বিষয় হচ্ছে এই ভিডিওতে আমি তুলে ধরবো। তার সঙ্গে হচ্ছে তোমাদের যে অফিসিয়াল সিট ম্যাট্রিক্স, তোমাদের আগামীকাল থেকেই কিন্তু জিলেট 2023-এর রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখনও পর্যন্ত তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও, বা আমি এই মুহূর্তে আছি তোমরা দেখতে পাচ্ছ, তো এখনও পর্যন্ত সিট ম্যাট্রিক্স কিন্তু পাবলিশ হয়নি। তো সেই সিট ম্যাট্রিক্স কখন পাবলিশ হবে প্রত্যেকটা বিষয় তোমাদের সাথে আমি তুলে ধরবো, তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো আমরা সরাসরি চলে যাব যে তোমাদের আপগ্রেডেশন যে ফর্ম বললাম, ইয়েস আর নো আপগ্রেডেশন ফর্মটা কেমন হয় আগে তোমরা দেখে নাও। এই যে ফর্মটা দেখছো, এটা হচ্ছে তোমাদের আপগ্রেডেশন ফর্ম নাম্বার 2, ঠিক আছে? এটা হচ্ছে নো আপগ্রেড, ওকে? তোমাদের আপগ্রেডেশনে দুটো ফর্ম হয়, একটা ইয়েস আপগ্রেডেশন আর একটা নো আপগ্রেডেশন। তো নো আপগ্রেডেশনের ফর্মটা কীরকম হয় দেখে নিলে আশা করি। ইয়েস আপগ্রেডেশন ফর্মটা কীরকম হয় তোমরা আগে দেখে নাও। এই যে ইয়েস আপগ্রেডেশন ফর্মটা কেমন হয় সেটা তোমরা দেখে নিলে। এই ইয়েস এবং নো আপগ্রেডেশন ফর্ম আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে দাদা এই ইয়েস আর নো আপগ্রেডেশন ফর্মটা আমাদের কোথায় কাজে লাগবে? তো দেখো, তোমরা আগামীকাল থেকে 1 তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, চয়েস ফিলিং, চয়েস লকিং এই কাজকর্মগুলো করবে। দেন তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট থ্রু ধরো দেখা গেল তুমি একটা কোনো কলেজ পেলে, যারা কলেজ পেলে, ঠিক আছে, তাদের কাছে দুটো অপশন থাকবে, ঠিক আছে? যে তুমি সেই স্পেসিফিক কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আদারওয়াইজ সেই স্পেসিফিক কলেজে তুমি চান্স পেয়েছো, চান্স পেয়ে তুমি মনে করলে সেই কলেজে আমি ভর্তি হব না, আমি নেক্সট যে রাউন্ড কাউন্সিলিং, সেই নেক্সট রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য আমি যেতে চাই বা আমি পার্টিসিপেট করতে চাই, তখন তোমাকে হচ্ছে কি করতে হবে? ওই স্পেসিফিক ইনস্টিটিউটে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে। মানে দুটো ক্ষেত্রেই, তুমি যদি ফার্স্ট অ্যালটমেন্ট ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট থ্রু কোনো একটা কলেজ পাও, তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পরে দেখা গেল তুমি ইয়েস আপগ্রেডেশন ফর্ম, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, ইয়েস আপগ্রেডেশন ফর্মটা তোমরা ফিল আপ করে তোমরা ওই স্পেসিফিক ইনস্টিটিউটে জমা দিলে, তার মানে তোমরা কিন্তু সেই ইনস্টিটিউটে ডকুমেন্ট ভেরিফিকেশন করালে বাট ভর্তি হতে চাইলে না। সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট থ্রু তোমাদের কোন কলেজ আসবে সেটা দেখার তোমরা অপেক্ষায় থাকতে হবে, এবং তোমরা বেসিক্যালি হচ্ছে আপগ্রেড করলে, ঠিক আছে? মানে নেক্সট কাউন্সিলিংয়ের জন্য তোমরা পার্টিসিপেট করলে। এবার দেখা গেল যারা নো, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে তোমরা যারা নো আপগ্রেডেশন ফর্মটা যারা জমা দেবে, তার অর্থ হলো যে সেই স্পেসিফিক ইনস্টিটিউটে তুমি ভর্তি হতে চাইছো বা অ্যাডমিশন হতে চাইছো। নো আপগ্রেডেশন কথাটার অর্থ হলো তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডে আর পার্টিসিপেট করতে চাইছো না, বা সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট যখন বেরোবে তখন কিন্তু আর তোমার কলেজ আপগ্রেড হবে না। বোঝা গেল? তাহলে তুমি যদি ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট থ্রু যে কলেজটা পেয়েছো সেটা যদি তুমি আপগ্রেড করতে চাও, মানে একটা কলেজ পেয়েছো, তুমি মনে করলে আমি দেখবো যে এর থেকে বেটার কলেজ আসে কিনা, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন করার সাথে সাথে তোমাকে ইয়েস আপগ্রেডেশন ফর্মটা সেই স্পেসিফিক ইনস্টিটিউটে তোমাকে জমা দিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। আর তুমি যদি চাইছো যে আমি সেই স্পেসিফিক ইনস্টিটিউটে আমি ভর্তি হয়ে যাব, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সাথে সাথে নো আপগ্রেডেশন যে ফর্মটা আছে, নো আপগ্রেডেশন ফর্মটা জমা দিয়ে তুমি যে অ্যাডমিশন প্রসিডিওর আছে সেটা তুমি কমপ্লিট করে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল। নেক্সট হচ্ছে আমরা চলে যাব সরাসরি মপ আপ রাউন্ড। তো মপ আপ রাউন্ডের জন্য আমরা মপ আপের যে আছে আমাদের এই যে মপ আপ রাউন্ড, আমরা এটা অফিসিয়াল নোটিশ থেকে কথা বলছি, ওকে? তো অফিসিয়ালি দেখো, মপ আপ রাউন্ডের ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের যেমন নর্মালি তোমাদের আগামীকাল থেকে তো দেখো মপ আপ রাউন্ডের জন্য যেটা বলবো, মপ আপ রাউন্ডে একদম ক্লিয়ারলি মেনশন আছে পার্টিসিপেশন ইন মপ আপ রাউন্ড ইজ অপশনাল, ঠিক আছে? তাহলে মপ আপ রাউন্ড বেসিক্যালি তোমাদের জন্য একটা অপশনাল রাউন্ড, মানে এরকম নয় মপ আপ রাউন্ডে তোমাকে বসতেই হবে, ঠিক আছে? তুমি ধরো দেখা গেল প্রথম তোমাদের মেন যে কাউন্সিলিং যেটা প্রসেস হয়, যেটা হচ্ছে তোমাদের আগামীকাল থেকে স্টার্ট হবে, সেটাতে তোমরা ধরো পার্টিসিপেট করলে, তারপরে তুমি একটা কোনো কলেজে অ্যালোটেড হয়ে গেলে, ঠিক আছে? হ্যাঁ, তুমি মানে তারপরে আমি পরের প্রসিডিওরটা তোমাদের দেখাচ্ছি বেসিক্যালি, ঠিক আছে? তো সেখানে যদি তোমরা পার্টিসিপেট করো, এরকম কোনো ম্যান্ডেটারিলি ব্যাপার নেই যে তোমাকে মপ আপ রাউন্ডে তোমাকে বসতেই হবে। মপ আপ রাউন্ড ইজ অপশনাল। এবার অনেকে প্রশ্ন করতে পারে, দাদা আমি যদি এখানে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? তারপরে আমি বাকিগুলো বলছি। তাহলে পার্টিসিপেশন ইন মপ আপ রাউন্ড ইজ অপশনাল, ঠিক আছে?
মপ আপ রাউন্ডে বসাটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু অপশনাল। বি পয়েন্টে কি বলা আছে দেখো, ফলোয়িং গ্রুপস অফ ক্যান্ডিডেট আর এলিজিবল ফর মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডের জন্য নিচের যে ক্যান্ডিডেট বা যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশন যদি স্যাটিসফাই করে সেক্ষেত্রে তুমি মপ আপ রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল। প্রথমে বলা আছে দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 অ্যান্ড রাউন্ড 2। দেখা গেল তুমি মেন যে কাউন্সেলিং প্রসেস যেটা তোমাদের কাল থেকে স্টার্ট হচ্ছে সেখানে রাউন্ড 1 এবং রাউন্ড 2 দুটো অ্যালটমেন্ট রেজাল্ট থ্রুই তুমি কোনো কলেজে অ্যালোটেড হওনি, সেক্ষেত্রে কিন্তু মপ আপ রাউন্ডের জন্য তুমি এলিজিবল। ওকে, আচ্ছা নেক্সট নাম্বার 2তে কি বলা আছে দেখো, দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, মানে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ ধরো 5,000 টাকা যেটা পে করতে হয় তুমি একটা কোনো কলেজে অ্যালোটেড হলেই তবে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা পে করতে হবে, তবেই তুমি অ্যালটমেন্ট রেজাল্টটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমরা জমা দিয়েছো, কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশনও তুমি সেই স্পেসিফিক ইনস্টিটিউটে গিয়ে করেছো, অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশন ইন রাউন্ড 1 অর রাউন্ড 2, এবং তোমরা কিন্তু কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, সেটা রাউন্ড 1 হতে পারে বা রাউন্ড 2 হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু তুমি মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল। বোঝা গেল, তুমি সিট কলেজ পেয়েছিলে, সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়ে তুমি অ্যালটমেন্ট রেজাল্ট ডাউনলোড করেছো, ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিয়েছো, কিন্তু তুমি কলেজে ভর্তি হওনি, সেক্ষেত্রেও তুমি মপ আপ রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল। নেক্সট বলা আছে দেখো 3 নম্বরে, দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি, মানে যে বা যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করেছে, কমপ্লিট ডকুমেন্ট verification but allotment in round 2 was cancelled due to various valid reasons other than academic eligibility। তাহলে এই নাম্বার 2টা কি বেসিক্যালি হচ্ছে মানে এক্সটেন্ড করে বলা আছে, মানে কীরকম যে তুমি একটা কোনো কলেজে চান্স পেয়েছো এবং হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করেছো, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কী বলেছে, কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটমেন্ট ইন রাউন্ড 2 ওয়াজ ক্যান্সেলড। আচ্ছা, রাউন্ড 2তে তোমার অ্যালটমেন্টটা হচ্ছে কোনো কারণবশত ক্যান্সেলড হয়ে গেছে ডিউ টু ভ্যারিয়াস ভ্যালিড রিজন। ঠিক আছে, কোনো কারণবশত তোমার রাউন্ড 2তে ভর্তি হতে গিয়ে তোমার দেখা গেল যে তুমি ভর্তি হতে পারোনি, আদার দ্যান অ্যাকাডেমিক এলিজিবিলিটি। ঠিক আছে, অ্যাকাডেমিক এলিজিবিলিটি যেটা তোমাদের আছে, হ্যাঁ, যে বেসিক কোয়ালিফিকেশন যে এলিজিবিলিটি, সেটা ছাড়া অন্য কোনো ভ্যালিড রিজনে যদি তুমি রাউন্ড 2তে ভর্তি না হয়ে থাকতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করে দিয়েছো এবং রাউন্ড 2তে তুমি কলেজে পেয়েছো, সেক্ষেত্রেও কিন্তু তুমি মপ আপ রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল। ওকে, আচ্ছা ক্যান্ডিডেট আরেকটা বলেছে 4 নম্বর পয়েন্টে, ক্যান্ডিডেটস নট রেজিস্টার্ড আর্লিয়ার। আচ্ছা, মানে যারা হচ্ছে কালকের যে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস যেটা স্টার্ট হচ্ছে, মানে মেন যেটা আমরা কাউন্সেলিং বলি, মেন কাউন্সেলিংয়ে তুমি ধরো পার্টিসিপেট করোনি, তুমি শুধু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করছো অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে, সেক্ষেত্রেও তুমি কিন্তু করতে পারো। ওকে, তাহলে যারা অলরেডি রেজিস্টার্ড যারা ক্যান্ডিডেট, মানে যারা কালকের মেন রেজিস্ট্রেশন যারা করবে, ঠিক আছে, 500 টাকা ফি পে করে, তারা যদি মপ আপ রাউন্ডে যদি বসতে যাও তাদের জন্য কিন্তু 200 টাকা লাগবে। আর যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, আগে তোমরা রেজিস্ট্রেশন করোনি, মেন কাউন্সেলিং থ্রু রেজিস্ট্রেশন করোনি, তাদের জন্য কিন্তু 1000 টাকা লাগবে। ঠিক আছে, যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, যারা মপ আপ রাউন্ডে তোমরা শুধুমাত্র পার্টিসিপেট করবে। বোঝা গেল? এইবার তোমাদের প্রশ্নটা হচ্ছে যে মপ আপ রাউন্ডে কারা এলিজিবল সেটা বোঝা গেল। এবার মপ আপ রাউন্ডটা কখন কন্ডাক্ট হয়? দেখো, মপ আপ রাউন্ডটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডই কন্ডাক্ট করে, এবং এটা কিন্তু তোমাদের দেখা গেল ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোলো, সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট বেরোলো, সেখানে দেখা গেল যে অনেক স্টুডেন্ট ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট বা সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট থ্রু দেখা গেল তোমার ভর্তি হয় না, ঠিক আছে, বা আফটার সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর পরে দেখা গেল অনেক কলেজে তোমার সিট ভ্যাকেন্ট আছে, তো সেই ভ্যাকেন্ট সিটগুলোর উপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আলাদাভাবে একটা কাউন্সেলিং কিন্তু কন্ডাক্ট করে, সেটাকে আমরা মপ আপ কাউন্সেলিং বলে থাকি। ঠিক আছে, তাহলে মপ আপ কাউন্সেলিংয়ে এ বি, মানে তোমাদের একদম পুরো মানে এ এবং বি এর হচ্ছে 4টা সাব পয়েন্টে ক্লিয়ারলি কিন্তু মেনশন আছে যে কারা তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে বা কারা তোমরা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। ঠিক আছে, কোনো ধরনের তোমাদের যদি ডাউট থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের সিট ম্যাট্রিক্স হচ্ছে এখনও পর্যন্ত পাবলিশ হলো না, সিট ম্যাট্রিক্স কখন পাবলিশ হবে? তো দেখো, তোমরা যদি ভালো করে যদি কাউন্সেলিং যে শিডিউলটা আছে সেটা যদি তোমরা ভালো করে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এখানে দেখো বলা আছে 28 থেকে 1 তারিখ পর্যন্ত, মানে 28শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো তোমাদের কন্ডাক্ট হবে। আর চয়েস ফিলিং এবং চয়েস লকিং, মানে চয়েস ফিলিংটা বেসিক্যালি তোমাদের 28 তারিখে যাদের রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্ট হয়ে যাবে, 28 তারিখ থেকেই তাদের জন্য চয়েস ফিলিংটা ওপেন হয়ে যাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তো চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের জন্য আলাদা করে একটা ডেট দিয়েছে, যেটা হলো তোমাদের 31 আগস্ট থেকে 1 হচ্ছে
তোমাদের কি বলবো সেপ্টেম্বর, ঠিক আছে। এইবার যখনই তোমাদের রেজিস্ট্রেশন যখন তোমরা কন্ডাক্ট করবে বা যখন রেজিস্ট্রেশনে যখন ফি যখন পেমেন্ট করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই সিট ম্যাট্রিক্সের কতগুলো সিট আছে সেটা তোমাদের জানার দরকার নেই, কিন্তু যখনই তোমরা চয়েস ফিলিং করতে যাবে তখন কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্সটা জানাটা খুব দরকার, ঠিক আছে, যে কোন কলেজে কতগুলো সিট আছে সেইভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিংটা প্রপারলি কিন্তু অ্যারেঞ্জ করবে, ঠিক আছে। তো খুব সম্ভবত, ঠিক আছে, যেহেতু শনিবার এবং রবিবার কাউন্সেলিং মানে সেইভাবে বলতে গেলে দেখবে কোনো নোটিশ কিন্তু বের হয় না, ঠিক আছে। শনিবার এবং রবিবার বেশিরভাগ গভর্নমেন্ট যে সমস্ত অথরিটিগুলো থাকে তাদের ছুটি থাকে, ঠিক আছে, অফিসগুলো। সেক্ষেত্রে খুব সম্ভবত আগামীকাল অর্থাৎ 28 তারিখই তোমাদের মোটামুটি ফার্স্ট হাফে যে অফিসিয়াল যে সিট ম্যাট্রিক্স বা ফাইনাল যে সিট ম্যাট্রিক্স জিলেট 2023-এর সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল সম্ভাবনা বলতে বেরোতেই হবে, আদারওয়াইজ যে ছেলেটি ধরো রেজিস্ট্রেশন এবং তোমাদের পেমেন্ট অফ রেজিস্ট্রেশন বা তোমাদের যেটা ফি যেটা পেমেন্ট করতে হয় 500 টাকা, তারপরেই তো তোমাদের চয়েস ফিলিংয়ের অপশন চলে আসবে। তাহলে যদি সিট ম্যাট্রিক্স যদি পাবলিশ না হয় তাহলে সেই স্পেসিফিক ক্যান্ডিডেটগুলো কিন্তু চয়েস ফিলিং কিন্তু করতে পারবে না বা চয়েস ফিলিং তারা কিন্তু প্রসিড করতে পারবে না, ঠিক আছে। তো চয়েস ফিলিংয়ের জন্য সিট ম্যাট্রিক্সটা অবশ্যই দরকার এবং অফিসিয়াল যে সিট ম্যাট্রিক্স সেটা তোমাদের আগামীকাল পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে, এটা তোমরা ধরে চলতে পারো। তো আশা করি প্রত্যেকটা বিষয় তোমাদের আমি ক্লিয়ারলি বুঝিয়ে বললাম। এরপরে যদি তোমাদের কোনো ধরনের কোনো ডাউট থেকে থাকে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো। আর তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা এই বিষয়ে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো না, যদি কারো কোনো ডাউট থাকে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।